অতি সম্প্রতি ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় বিরোধী দলীয় এমপি আবিগত লাইবারম্যান ইরানের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যারা ভাবছেন ইরানের হামলার হবে না তারা বোকার স্বর্গে বাস করছেন। ইরান আবারও ইসরায়েলের বুঝে ওঠার পূর্বেই হামলা চালাতে পারে। বিশেষত মিস্টার নেতানিয়াহুর প্রভাব কমে যাওয়ার কারণে ইরান এই পথে হাঁটতে পারে। বন্ধুরা, ইরানের এই হামলার ব্যাপারগুলোকে আসলে কিভাবে দেখা যায়? মিস্টার লাইবারম্যানের বক্তব্য মতে তিনি মনে করেন ইরানের হামলার ক্ষেত্রে যদি আমরা এই ব্যাপারটি নিয়ে কোনো গুরুত্ব না দিই তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে, এবং এক্ষেত্রে তিনি নিজে এবং সাধারণ ইসরায়েলিদের বাংকারের কাছাকাছি থাকতে বলেছেন। ইরান যে কোনো সময় ইসরায়েলের পূর্বেই আবার হামলা চালায়ে বসতে পারে। হঠাৎ করে তার এই কাহিনী কেন? বন্ধুরা, সামগ্রিকভাবে বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেথায় গিয়ে ঠেকেছে, যে কোনো সময় দুই দেশের মধ্যে আরেকটি বৃহদাকার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে হামলা পরিচালনা করার জন্য জুন মাসে যে হঠাৎ হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হঠাৎ হামলা থেকে ইরানের কিছু শিক্ষা হয়েছে। এবার তারা হামলার পূর্বেই যদি বুঝতে পারে যে ইসরায়েলের হামলা আসন্ন, তাহলে পানি খাওয়ার টাইম তারা দেবে না। নিজেদের উপর হামলা আসার আগেই প্রতিপক্ষের উপর যদি হামলে পড়া যায় তাহলে আক্রমণের গতি বা ধার অনেকটা কমিয়ে দেওয়া যায়। তাছাড়া ইরানের যে ধরনের প্রতিবিশ্বাস বা আত্মবিশ্বাস রয়েছে সেটির মাধ্যমে তারা অবশ্যই পূর্বের সবলতা এবং দুর্বলতাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে। গত 12 দিনের যুদ্ধে উভয়ই একে অপরের অনেক খুঁটিনাটি তথ্য জেনে গেছে যুদ্ধের ব্যাপারে। তাই উভয় দেশই চেষ্টা করবে যার যার দুর্বলতম স্থানে আঘাত করতে। আর সেই ব্যাপারগুলো ইরান যে খুব ভালো করে জানে, তারা খুব বুঝিয়ে দিয়েছে 12 দিনের যুদ্ধে। বন্ধুরা, ইরানের বিভিন্ন পারমাণবিক লক্ষ্য এবং সামরিক পারমাণবিক শীর্ষ নেতৃত্ব টার্গেট করে মিস্টার নেতানিয়াহুর বাহিনী ইরানের উপরে যে হামলা পরিচালনা করে তাতে এক প্রকার হতবাক হয়ে যায় ইরান। আর সেই হতবাক বা পূর্বের অভিজ্ঞতা থেকে ইরান সম্ভবত এভাবে করতে পারে যে তারা যদি নিশ্চিত হয় যে আগামীকাল বা 1 ঘন্টা পরে তাদের উপরে হামলা আসছে, তাহলে তারা পাল্টা হামলার মাধ্যমে ইসরায়েলের এই হামলার সক্ষমতাকেই কমিয়ে দিতে চাইবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের বক্তব্য অনুসারে বলা হয়েছে, ইসরায়েল এবং ইরানের মধ্যে যদি আবার একটি অল আউট যুদ্ধ শুরু হয় তাহলে এমনও হতে পারে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো অটোমেটিক্যালি এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, এবং এতে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে যদি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো এবার গোপনে ইসরায়েলকে বা অন্য কোনো দেশকে সহায়তা করে, তাহলে ইরান সম্ভবত মরণ কামড় দিতে পারে এই সকল দেশগুলোর উপরে। অর্থাৎ যুদ্ধটি যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখছে মিডল ইস্ট মনিটর। মধ্যপ্রাচ্য ভিত্তিক এই সংবাদ মাধ্যম এমনই প্রতিবেদন প্রকাশ করেছে। বন্ধুরা, এর বাইরে টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে তাদের সেই বিরোধী দলীয় এমপি মিস্টার লেবারম্যান এমন আশঙ্কা ব্যক্ত করেছেন যে ইরান পূর্বের চেয়ে আরও অধিক শক্তিশালী আক্রমণ পরিচালনা করার জন্য প্রতিনিয়ত সামরিক শক্তি মজুত করে চলছে। আর এভাবে যদি চলতে থাকে, সত্যিকার অর্থে রাশিয়া এবং চীনের সহায়তায় ইরান যদি পাল্টা আক্রমণের ক্ষেত্রে আরও কয়েক গুণ বেশি বিধ্বংসী হয়ে ওঠে, তাহলে কাহিনী কোথায় গিয়ে ঠেকবে? পূর্বে 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের অভ্যন্তরে 400টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল তাদের পারমাণবিক সাইটগুলোতে হামলার প্রতিশোধমূলক হামলা হিসেবে। বন্ধুরা, 12 দিনে এই 400টি যে ব্যালিস্টিক মিসাইল তারা ছুড়েছিল তার মধ্যে ছিল ফাত্তা 1 এবং ফাত্তা 2। ফাত্তা 1 এবং ফাত্তা 2 হাইপারসনিক গোত্রের এমন ধরনের মিসাইল যেগুলো অত্যাধুনিক প্রযুক্তির বা হাই ম্যানুভারেলিটির মাধ্যমে যে কোনো আগত লক্ষ্যবস্তুকে বা যে কোনো টার্গেটকে তারা খুব ভালোভাবে সামাল দিতে পারে বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরানের পারমাণবিক কার্যক্রম যে কোনোভাবে হামলার উদ্দেশ্য মিস্টার নেতানিয়াহুর। তাই পূর্বের 12 দিনের হামলার মাধ্যমে তারা চেষ্টা করেছিল পরিপূর্ণভাবে ইরানের পারমাণবিক যে সকল অবস্থানগুলো আছে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দেওয়ার। কিন্তু সেই 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক ক্ষয়ক্ষতি কতদূর পর্যন্ত হয়েছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিভিন্ন আন্তর্জাতিক পারমাণবিক বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধে ইরানের পারমাণবিক কার্যক্রমের যতটা ক্ষয়ক্ষতি দাবি করা হয়েছে সেটি হয়তো নয়, কারণ দ্রুততম সময়ের মতো তারা পারমাণবিক স্থাপনাগুলোকে আবার সচল করার জন্য পুনরায় কাজ শুরু করেছে। বন্ধুরা, যদি আবার সচল করার জন্য পুনরায় কাজ শুরু করে থাকে তাহলে কীভাবেই পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে শেষ হয়ে গেল সেটির প্রশ্নের দাবি রাখে। বন্ধুরা, এখন ইরান তার পারমাণবিক এই সকল ক্ষতিগ্রস্ত অবস্থানগুলো পুনরায় মেরামত করে আবারও পারমাণবিক কার্যক্রমের পুরো যুগপৎ কাহিনী শুরু করে দিয়েছে। আর এই ব্যাপারটি ভালোভাবে নিতে পারছে না ইসরায়েল।
ইসরায়েল এখন চেষ্টা করবে তারা দ্বিতীয় দফা হামলার মাধ্যমে ইরানের যে সকল পুনরায় মেরামতকৃত পারমাণবিক কেন্দ্রগুলোকে আবার ইনভেস্টমেন্ট প্রক্রিয়ার কাজে ব্যবহার করার চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে বা নিয়ে আসা হবে, সেগুলোকে এমনভাবে ধ্বংস করতে যেন কখনোই আবার তারা পারমাণবিক কার্যক্রমের পথে ফিরে যেতে না পারে। এমন ধরনের হামলা হয়েছে যে হামলার ঝুঁকি সামলে ইরান আবারও সমূলে এবং সদাপটে তার পায়ের উপর দাঁড়িয়ে নতুন করে পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়ার বিজয়ধ্বনি ঘোষণা করছে। বন্ধুরা, এই মুহূর্তে ইসরায়েল যে কোনো সময় ইরানের পারমাণবিক অবস্থান এবং তাদের সামরিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু পরিণত করে হামলা চালাতে পারে। বন্ধুরা, এই হামলা পাল্টা হামলার মাধ্যমে শুরু হতে পারে দ্বিতীয় অধ্যায়ের যুদ্ধ। ইসরায়েল এবং অন্য যে সকল দেশগুলো রয়েছে, বিশেষ করে পশ্চিমা এবং আমেরিকানরা, তারা মূলত ইরানকে টার্মিনেট করার জন্য হয়তো দ্বিতীয় দফায় হামলার মাধ্যমে পরিপূর্ণভাবে ইরানের পারমাণবিক কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়ার পথে বা এমনই ধরনের শপথ নিয়ে মাঠে নামবে। কিন্তু তাদের পক্ষে কি এখানে পদাতিক বাহিনী ছাড়া শুধুমাত্র এই বিমান হামলা অথবা দুর্ধর্ষ মিসাইল হামলার মাধ্যমে পরিপূর্ণভাবে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া সম্ভব? প্রথম দফা আক্রমণের মাধ্যমে ইসরায়েল কিছু কাহিনী বুঝতে পেরেছে। সম্ভবত এখানে বোঝার পরই তাদের এমন ধরনের প্রস্তুতি নিতে হবে যার মাধ্যমে তাদের পারমাণবিক জ্ঞান বা পারমাণবিক স্থাপনাগুলো পরিপূর্ণভাবে ডিস্ট্রয় করে দেওয়া সম্ভব হয়। আর এই ব্যাপারগুলো যখন সামনে আসছে, তখন আবার দ্বিতীয় ধাপের যুদ্ধের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করছে ইরান। বন্ধুরা, সেই প্রস্তুতির মধ্যে রয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান এবং আরও বিভিন্ন ধরনের আধুনিক সাজ সরঞ্জাম, বিশেষ করে যুদ্ধ সরঞ্জাম জোগাড় করা। বন্ধুরা, ইসরায়েল তককে রয়েছে কখন মার্কিন যুক্তরাষ্ট্র অনুমতি দেবে আর তারা ইরানের উপরে ঝাঁপিয়ে পড়বে পরিপূর্ণভাবে ইরানের পারমাণবিক অবস্থানগুলোকে আকাশে চাঁদে পাঠায় দেওয়ার জন্য। এখন দেখা যাক রাশিয়া এবং চীনের ব্যাকিংয়ে তারা কতদূর পর্যন্ত টিকে থাকতে পারে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাকিংয়ে এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যাকিংয়ে ইসরায়েল আসলে কেমনে কী করতে পারে ইরানের পারমাণবিক অবস্থানগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। ইসরায়েলকে সহায়তা করার জন্য পরিপূর্ণ সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন অবস্থানে গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা বন্ধুরা। কিন্তু এর মধ্যে যে কত বড় গলদ, সেটি পূর্বের যুদ্ধের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। 12 দিনের যুদ্ধে ইসরায়েলের যে সকল থার্ড সিস্টেম থেকে শুরু করে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইরানের ফাত্তা 1, ফাত্তা 2 হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে। বন্ধুরা, এই 12 দিনের যুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে 400টির মতো দূরপাল্লার মিসাইল ছুড়েছিল ইরান। তার ভিতরে 40টি বা তার অধিক পরিমাণের মিসাইল আঘাত করেছে এবং তার ক্ষয়ক্ষতির মাত্রা আপনারা দেখতে পেরেছেন। এখন 12 দিনে 400টি মিসাইল না ছুড়ে যদি 24 ঘন্টায় 400টি ছুড়ে, তাহলে আপনি মোটামুটি কনফার্ম থাকতে পারেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বইলে যে কি কিছু একটা জিনিস আছে ইসরায়েলের অভ্যন্তরে, এটি আসলে বোঝা যাবে না। আপনি যে লোড 12 দিনে দিয়েছেন, সেই লোড মাত্র যদি 24 ঘন্টা বা 12 ঘন্টায় মেরে দেন, তাহলে সামরিক বিষয়ে যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা খুব ভালো করে বুঝতে পারবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং এই লোড যে কোনো সময় কিন্তু ইরান দিতে পারে এবং তার ক্ষেপণাস্ত্র মজুদের পরিমাণ পূর্বের তুলনায় বেড়েছে বই কমে নাই। হয়তো তারা যুদ্ধে ছিল, কিন্তু এখানে তারা পূর্ণ শক্তি তো ব্যবহার করেনি নাই, মূলত আত্মঘাতী ড্রোন এবং অন্য ক্রুজ মিসাইলের মাধ্যমে এখানে কাজ সারতে চেয়েছে, তাই এই অবস্থা। সুতরাং 12 দিনের লোড যদি 1-2 দিনে পড়ে, সেক্ষেত্রে কতদূর সামাল দিতে পারবে এই দেশটি, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ।